আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে ডাটাশিট মডিফাই করতে হয়। একটা জিনিস মনে রাখতে হবে, যেমনটা আমাদের ফাংশনে লেখা কোনো ফাংশনটা লেখা বা মডিফাই করা যতটা ইম্পর্টেন্ট, কোনো ফর্মুলা ইউজ করা যতটা ইম্পর্টেন্ট, ঠিক ততটাই ইম্পর্টেন্ট যে আমাদের কলাম এবং রো এর বিহেভিয়ার সম্পর্কে জানা। তো এটার বিহেভিয়ারটা কি আমরা আগে দেখে নেই। যেমন ধরো, এই যে সি এবং ডি, হ্যাঁ, এবং ই, এটার মাঝখানে আমি এটার আগে কোনো একটা কলাম অ্যাড করতে যাচ্ছি, তখন আমরা কি করতে পারি? তখন আমরা সিম্পলি ইয়ের উপর রাইট ক্লিক করে পাশে এই যে ইনসার্ট, এখানে যদি আমরা ক্লিক করি, সেই ক্ষেত্রে একটা ব্ল্যাঙ্ক কলাম চলে আসবে। হ্যাঁ, এখন কথা হলো, আমরা কি শুধু একটা একটা করে নিয়ে আসতে পারবো? না, তুমি তোমার যতটা প্রয়োজন তুমি ততটাই নিয়ে আসতে পারবা। তো এটা কিভাবে আনতে হবে যদি আমি একাধিক চাই? তো দেখো, যদি আমরা একাধিক চাই সেই ক্ষেত্রে যে কটা চাই, ধরো আমরা এই চারটা চাচ্ছি, মানে চারটা সেল আমরা এটার আগে চাচ্ছি, এক্সট্রা চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা চারটা সেল সিলেক্ট করে নেব। তারপরে আবার মাউসের রাইট ক্লিক করার পরে আমরা ইনসার্ট করলেই এই সামনে চারটা রো চলে আসবে। এখন কথা হলো, আমরা তো রোটা নিয়ে আসলাম, আমাদের চারটা রো দরকার নেই। তো আমরা এটাকে ডিলিট করব কিভাবে? তো আমরা এটাকে এরকম সিলেক্ট করে যদি ডিলিট কিটা প্রেস করি, সেক্ষেত্রে এটা ডিলিট হয়ে যাবে। আর যদি আমরা চাই, আর আমরা এমনটাও করতে পারি, যেহেতু আমরা এটাকে একবারে নিয়ে আসছি, সেহেতু আমরা যদি কন্ট্রোল প্লাস জেড দেই তাহলে পুরোটা চলে যাবে। তো আম, এখন এইভাবেই যদি এই কলামে রোয়ের দিকে লক্ষ্য করি, সেই ক্ষেত্রে কিন্তু একই প্রসেস। যেমন আমরা আটের উপরে নিয়ে আসতে চাই, আটের উপর প্রেস করে যদি আমরা ইনসার্ট করি, উপরে আমরা চলে আসতেছে। তো এখন আমরা যদি চিন্তা করি যে জানুয়ারি, ফেব্রুয়ারির উপরে আমাদের এই মার্চের সিলেকশনগুলো নিয়ে আসতে চাই, তো এইগুলোকে কিভাবে করব? তো এইটার জন্য সহজ প্রসেস আমরা প্রথম ক্লাসে শিখছিলাম, যে প্রথমে আমরা এগুলোকে সিলেক্ট করে নিব, দেন এগুলোকে আমরা কাট করব। কাট কিন্তু আমাদের শর্টকাট যেটা, ওইভাবে করব। তো আমি দেখানোর জন্য কাটটা এভাবে করলাম, কাট। এখন কি করব? ফেব্রুয়ারির উপরে নিব। তো ফেব্রুয়ারি যখন সিলেক্ট করে আমি করব, দেখো এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইনসার্ট কাট সেল। তার মানে যে আমি যেটা কাট করছি সেটা সেভ হয়ে আছে এখানে। যখন আমি ইনসার্ট কাট সেল করব, ফেব্রুয়ারির উপরে মার্চগুলো চলে আসবে এবং ফেব্রুয়ারির নিচে যে মার্চগুলো ছিল সেগুলো কিন্তু চলে যাবে। মানে এটা এক্সচেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা দেখব ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট অপশন। এইটার কাজ কি বা এটা কোথায় পাওয়া যাবে? এইটা থাকবে এই যে হোম হোমে হোমে আসার পরে আমরা দেখব ঠিক এই সাইডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসমেন্ট অপশন আছে। এই দুইটাই কিন্তু একই ডায়লগ বক্সেরই অপশন। এটারও শর্টকাট আছে, যেমন ফাইন্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস এফ, এবং রিপ্লেসমেন্টের যে রিপ্লেসের শর্টকাট সেটা কন্ট্রোল প্লাস এইচ। এই শর্টকাটটা কিন্তু ইউনিভার্সাল, মানে এই একই শর্টকাট আমরা মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করব, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করব। সো আমরা যদি এখন দেখি, আমরা ধরো একটা কাজ করি যে এখান থেকে আমরা অ্যালবার্ট, এইটার পরিবর্তে আমরা অন্য একটা নাম সংযুক্ত করব, তখন আমরা কি করব? তো আমাদের কাছে তো অনেক হিউজ বড় একটা প্রজেক্ট, এখানে তো আমরা এক্সাম্পলের জন্য ছোট ছোট কাজ করতেছি। তবে আমরা যখন বড় প্রজেক্টে কাজ করব, তখন দেখা গেলো আমাদের এটা খুঁজতে অনেক কষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে এটা কিন্তু খুবই অনেক উপকারী একটা জিনিস। তখন আমরা কি করবো? রিপ্লেসে আসবো। রিপ্লেসে আসার পরে আমরা কোন নামের পরিবর্তে কোনটা দিব সেটা, যেমন এখানে ফাইন্ড ওয়ার্ড, তার মানে যে সেলের ভিতরে আমি অ্যালবার্টের ধরো লিখলাম। এখন কথা হলো, অ্যালবার্টের বানানের যে অক্ষর সেটা ক্যাপিটাল হইতে পারে বা ছোট হতে পারে, এটা কোনো বিষয় না। তবে এটা স্পেলিং কিন্তু ঠিক থাকতে হবে। যদি স্পেলিং ঠিক না থাকে তাহলে কিন্তু এটা শো করবে না বা আসবে না। তো আমরা এটাকে এখন রিপ্লেস করব, ধরো জন দ্বারাই রিপ্লেস করি। যদি জন লিখলাম, এখন দেখো এইখানে আমরা ফাইন্ড অল দিব। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা আমাদের সেল দেখাচ্ছে, যে পাঁচটা সেলের ভেতরে অ্যালবার্ট আছে। হ্যাঁ, এই যে তোমার পাঁচটা সেল দেখা যাচ্ছে। এখানে আমরা যদি গুণে দেখি, তারপর আমরা পাঁচটা সেল পাবো। হ্যাঁ, এখন কথা হলো, আমরা এটাকে রিপ্লেস করব। আমরা যদি চাই তাহলে পুরোটাও একসাথে রিপ্লেস করতে পারি, রিপ্লেস অল দিলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। এবং আমরা যদি চাই একটা একটা করে রিপ্লেস করব, সেক্ষেত্রেও আমরা একটা একটা করে রিপ্লেস করতে পারি। যেমন যে কোনো একটা সিলেক্ট করব, করার পর আমরা রিপ্লেস করলে এটা রিপ্লেস হয়ে যাবে। এখন যদি আমরা নির্দিষ্ট একটা রেঞ্জের ভেতরে কোনো কিছু রিপ্লেস করতে চাই, তাহলে কিভাবে করব? এটা তো আমরা যে রিপ্লেস জিনিসটা দেখলাম, এটা কিন্তু পুরোটার ভেতরেই করলাম। এখন এখন আমরা করতে চাচ্ছি, ধরো এই জানুয়ারির ভেতরে যে কটা অ্যালবার্ট আছে সেই নামের পরিবর্তে আমরা অন্য কোনো নাম দিব। তো সেই ক্ষেত্রে কি করব? ধরো আমরা এটা আগে আগে কেটে দেই। তারপরে কি করব? এই জানুয়ারির ভেতরে যে কটা আমরা জানুয়ারি যে ইগুলো আছে সেগুলো আমাকে আমরা সিলেক্ট করে নেব। দেন আবার ফাইন্ড অ্যান্ড সিলেক্টে যেয়ে রিপ্লেসে যাব।
এখন আমরা এটার পরিবর্তে জন দিব। তো এখন যদি আমরা ফাইন্ড অল এ ক্লিক করি, দেখবা এখানে ২ টা দেখা যাচ্ছে। এখন আমরা যখনই রিপ্লেস, এখানটা তোমরা দেখবা যে যখনই আমরা রিপ্লেস করি, এই যে ২ টা ছিল, ২ টাই রিপ্লেস হয়ে গেছে। তো এখন আমরা দেখব প্রুফিং কি। প্রুফিংটা অ্যাকচুয়ালি আমরা যখন কোনো সেলের ভেতরে কোনো কিছু লিখবো, তখন যদি এটার বানান ভুল যায় বা এটার স্পেলিংটা ঠিক না থাকে, সেক্ষেত্রে এটা অটো কারেক্ট হয়ে যাবে। এখন এটার ভেতরে কিছু ডিফল্ট কিছু স্পেলিং দেওয়া থাকে, যদি ক্ষুদ্র কিছু ভুল যায় সেক্ষেত্রে এটা অটো কারেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা ওইটাই ব্যবহার করি তাহলে তো আর হলো না, তাই না? আমরা আমাদের মতো করেও কিছু কাস্টমাইজ করে নিতে পারবো। যেমন ধরো আমার নাম সাবিন শাহরিয়ার। এখন আমি চাচ্ছি যে আমি পুরোটা লিখবো না, আমি জাস্ট এসএস লিখবো, দেন ওটা অটো আমার নামটা চলে আসবে। তো সেটা কীভাবে করব? তো সেটা করার জন্য আমাদেরকে প্রথমে ফাইলে যেতে হবে, তারপর অপশন, এই এক্সেলের ভিতরে যত কঠিন কঠিন যে বা অ্যাডভান্স যে সেটিংসগুলো, সেগুলো সব এই আমরা এক্সেল অপশনের ভিতরে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এই প্রুফিংয়ে আসবো। প্রুফিংয়ে আসার পরে আমরা এই যে অটো কারেকশন যে অপশনটা, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে যে আমরা কিসের মাধ্যমে কি রিপ্লেস করব। মানে আমি একটু আগে বললাম যে আমি যদি এসএস লিখি সেক্ষেত্রে আমার নাম আসবে। তো এইখানে যদি আমি এখন আমার নাম লিখে দেই, নাম লেখার পরে আমরা যদি অ্যাড করে দেই, তার মানে আমি যখন কোনো সেলের ভিতর এসএস লিখে এন্টার করব, সেখানে আমার নামটা রিপ্লেস হয়ে যাবে এসএস এর মাধ্যমে। তো অ্যাড করে দিলাম, ওকে করলাম, ওকে করলাম। এখন দেখি হয় কি না। আমরা এখানে এসএস দিলাম, কি সুন্দরভাবে আমাদের নাম চলে আসলো। তাহলে আমরা ধরো কোনো একটা নাম বা কোনো একটা অ্যাড্রেস, ফোন নাম্বার আমাদেরকে বারবার লিখতে হচ্ছে, বা কোনো আমরা যখন কোনো চাকরি করব বা কোনো জবে থাকব, তখন আমাদেরকে একটা জিনিস প্রতিদিন লিখতে হয়। সেক্ষেত্রে আমরা ওইভাবে না লিখে আমরা এটাকে সেভ করে নিব কোনো একটা ওয়ার্ডের মাধ্যমে বা কোনো টেক্সটের মাধ্যমে, যাতে করে কি হয়, আমাদের সময় ব্যয় কম হয় বা আমাদেরকে ওটা বারবার লিখতে না হয়। ধরো এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসও লিখে নিতে পারো বা তোমাদের ইমেইল অ্যাড্রেস লিখতে পারো। ইভেন তুমি যদি চাও এখানে প্যারাগ্রাফও লিখতে পারো। তুমি যে কোনো কিছুর মাধ্যমে এটাকে তুমি যে কোনো রিপ্লেস করতে পারবা। তো এখন আমরা শিখবো ডাটা ফরম্যাটিং, মানে চার্ট ফরম্যাটিং। আমরা কিভাবে এটাকে আরো সুন্দর বা দৃষ্টিনন্দন করতে পারি, বিষয়টা এমন কিছুটা। হ্যাঁ, ধরো আমরা এখানে যে কিছু আমরা লাস্ট ক্লাসে যেটা করলাম, এইটারই একটা ছক নিচ্ছি। এখানে নেওয়ার পরে আমরা এটাকে চিন্তা করতেছি, এটাকে আমরা আম, আহ, একটা কালার অ্যাড করবো বা এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দেবো। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা ফিল কালারে আসবো। এসে সবসময় আমরা লাইট কালার, একটা জিনিস মনে রাখতে হবে, সবসময় আমরা যদি লাইট কালারটা চুজ করি সেক্ষেত্রে একটু বেশি প্রফেশনাল লাগে। যদি আমরা অনেক বেশি ডার্ক কালার বা অনেক কিছু অন্য কালার নিয়ে নেই, সেক্ষেত্রে কার্টুন কার্টুন একটা ফিল আসে। সো আমরা সবসময় চেষ্টা করবো একটু লাইট কালার ইউজ করার। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করলাম। এখন আমরা চাচ্ছি যে এটার উপরে আমরা একটা হেডলাইন দেবো। তা হেডলাইনটা আমরা কি দিতে পারি? ধরো আমরা হেডলাইন দিলাম, এবিসি দিলাম। সো এখন আমরা চাচ্ছি যে হেডলাইনটা তো আমরা নর্মালি এরকম থাকে না, তাই না? হেডলাইনটা থাকে এইভাবে। তো এখন আমরা এইটাকে সিলেক্ট করার পরে যদি আমরা এই দেখো এখানে যে মার্জ, যদি মার্জ করি সেক্ষেত্রে এটা সেন্টার মার্জ চলে আসবে। তো এটা কিন্তু যদি আমরা ধরি তাহলে দেখা যাচ্ছে কিন্তু এটা বি টু এ, কিন্তু এটা কিন্তু সি টু বা সিডি না, কিন্তু এইটা এই সেলটায় পুরোটা মার্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এইটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করলাম, বা ধরো আমরা এটাকে অন্য কালার দিতে পারি, গ্রিন কালারটাই দিলাম। দেবার পরে এখন আমরা ধরো যদি তুমি চাও, সেই ক্ষেত্রে এইটাকে তুমি আমরা এটা যেহেতু আগে থেকে ছক করা আছে বা এইটা বক্স করা আছে, ধরো এখানে বক্স করা নেই। এখন আমরা বক্স চাচ্ছি শুধু এই চারপাশে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে আমরা এটা পুরোটা সিলেক্ট করার পরে বক্সে এসে যখন এই যে বক্স করলাম, দেখো এখান থেকে কিন্তু সব বক্স চলে গেছে, তাই না? এখন আমরা চাচ্ছি যে এইটাকে আগে বক্সে নিয়ে আসতে চাচ্ছি, যে শুধু চারপাশ থেকে শুধু বক্সটা থাকবে। তো আমরা এখান থেকে আসব। এখানে দেখো এই যে বটম বর্ডার দেখা যাচ্ছে, বটম বর্ডার, তারপরে যে টপ বর্ডার, লেফট বর্ডার, মানে এটা এক সাইডে আসবে, রাইট বর্ডার, নো বর্ডার থাকলে কোথাও বর্ডার থাকবে না। এখন যদি আমরা অল বর্ডার দিই, সেক্ষেত্রে পুরোটা বর্ডার চলে আসবে। এখন যদি আমরা আউটসাইড বর্ডার দিই, সেক্ষেত্রে আউটসাইডে বর্ডার চলে আসবে। এই যে আমরা চাচ্ছিলাম এইটা। এখন আমরা এই প্রতিটাকে আবার একটা সেলের মানে একটা বর্ডারের ভিতরে, একটা ছকের ভেতর নিয়ে আসতে চাই। তো সেই ক্ষেত্রে আমরা আসবো এইখানে, এখানে এসে আমরা অল বর্ডার দিলে এটা পুরোটা একটা বর্ডারে চলে আসবে। এখন তোমরা যদি চাও যে আমরা এরকম করব না, অন্যভাবে করতে চাই, সেক্ষেত্রেও তোমাদের অপশন আছে। ধরো বর্ডারে এসে এখানে তোমরা মোর বর্ডারসে যাবা, এখানে তোমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবা, তুমি কেমন বর্ডার চাচ্ছ বা কিভাবে কি করবা। হ্যাঁ, এটা তুমি তোমার মতো কাস্টমাইজ করে নিতে পারবা। এখন
ধরো আমরা এই কালারের কথাটায় আসি। আমরা এই কালারটা কাস্টমাইজ করলাম যে এখানে ডিফল্ট যে কালারটা সেটা দেই নাই। ধরো এটা আমি অন্য একটা কালার দিছি। এখন সেই কালারটার কি ছিল সেটা আমি মনে নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে আমাদের যেহেতু এই কালারটা আমরা অন্যটা সেলের ভিতর নিয়ে আসবো, এইখানে ফরম্যাট পেইন্টারে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন এই যে কার্সরটা আমরা যে সেলের উপর রেখে ক্লিক করব সেই সেলে এই কালারটা চলে আসবে। এখন এটা দেখার বিষয় হলো যে আমরা একবার সিলেক্ট করার সাথে সাথেই এটা ডিসেবল হয়ে গেছে। এটা আর নেই। এখন আমরা যদি চাই তাহলে সেক্ষেত্রে যদি আমরা এইটাকে সিলেক্ট করে আবার আ এইটায় ক্লিক করে যদি আমরা যে কটা ঘর সিলেক্ট করব, সে কটা ঘর কিন্তু কালার চলে আসবে আবার ডিসেবল হয়ে যাবে। এখন ধরো আমরা চাচ্ছি যে এটা ডিসেবল হবে না। এটা আমরা যতক্ষণ চাবো ততক্ষণই থাকবে। সো সেই ক্ষেত্রে আমরা এটার উপর ডাবল ক্লিক করব। তারপরে দেখো যেখানে আমরা ক্লিক করতেছি সেটা এই কালার চলে আসতেছে। কোনো এটা কালারটা ডিসেবল হচ্ছে না বা এই সেটিংসটা ডিসেবল হচ্ছে না। তো চলো এখন আমরা অ্যালাইনমেন্টটা দেখি কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করব। হ্যাঁ, ধরো আমরা এইটাকে আমাদের এই কালারগুলোকে আমরা সব সরাই ফেলি। আ এখন আমরা যেহেতু এটা ছক করা আছে, এখন আমরা কি করব যে আম এই একটা জিনিস খেয়াল করো যে আমাদের এ বি সি ডি এইটা বাম সাইডে লেখা, আবার এই ডিজিটগুলো ডান সাইডে লেখা। এটা কারণ কি? এটা এক্সেল একটা ডিফল্ট সেটিং। যখন আমরা এ বি বা এই লেটারে কিছু লিখি তখন সেটা বাম সাইডে চলে আসবে, এবং যখন আমরা কোনো কিছু ডিজিটে লিখি সেটা ডান সাইডে চলে আসবে। এটা ডিফল্ট সেটিংস, এটা বা ডিফল্ট এটা এক্সেলে থাকে। তো এখন আমরা চাচ্ছি যে পুরা লেখাটা বা যে কটা এখানে আমরা লিখলাম এটা সবগুলো মাঝখানে থাকবে। সো আমরা এগুলো পুরোটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই দেখো অ্যালাইনমেন্ট গ্রুপের ভেতরেই কিন্তু সবগুলো আছে যে কোনটা কিভাবে থাকবে সব এখানে সেটিংস করা আছে। সো আমি যদি এখানে মাঝখানের যেটা দেওয়া আছে মিডলে যেটা, যদি সেটা সিলেক্ট করি দেখব প্রতিটা আমার ডাটা মাঝখানে সারিবদ্ধভাবে সর্ট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি কোনো একটা লেখা ধরো এইটা বা এইটাই ধরো এইটা আমরা ডান সাইডে লিখতে চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমরা ডান সাইড দিয়ে এরকম চলে আসবে, এটা নরমাল, এটা অনেকেই জানে। তো ধরো এখানে আমরা অন্য একটা জিনিস লিখি, প্রোডাক্টস ফ্রম, হ্যাঁ, দেখো এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, প্রোডাক্টস ফ্রম বাংলাদেশ কেমন একটা দেখাচ্ছে, বা খুলনার উপরে অনেক গ্যাপ, ঢাকার উপরে অনেক গ্যাপ চলে আসছে। সো এটাকে আমরা কি করতে পারি? তো দেখো এইটাকে আমরা সিলেক্ট করার পরে এই ওয়ার্প যে টেক্সট আছে, ওয়ার্প টেক্সটে যদি আমরা ক্লিক করি দেখবা এইটা এরকম চলে আসছে। এখন আরেকটা সমস্যা দেখা যাচ্ছে যে প্রোডাক্টস বাইরে চলে যাচ্ছে এবং বাংলাদেশ বাইরে চলে যাচ্ছে, তাহলে আমরা দেখবো কেমনে, তাই না? এখন আমরা যেটা করব যে আবার এই যে ওয়ার্প ফাইল দিব। ওয়ার্প ফাইলে যদি আমরা অ্যারেঞ্জ দেই, সেক্ষেত্রে দেখো এইটা আমরা এরকম ক্রসভাবে লেখা হয়ে যাচ্ছে। যদি এটাকে আমরা অন্যভাবে চাই, ধরো এটা ভার্টিক্যালি থাকবে বা একদম এইভাবে থাকবে, তাহলে এটা এভাবে চলে আসবে। তো আমরা কিভাবে চাচ্ছি? আমরা কিন্তু এইভাবে চাচ্ছি না, তাই না? আমরা যেভাবে চাচ্ছি সেটা হলো যে এরকম থাকবে না। যদি আমরা ডাবল ক্লিক করি সেক্ষেত্রে তো এটা এরকম হয়েই যাবে, তাই না? সো এখন কিন্তু এটা ভালো লাগতেছে। কিন্তু দেখো এখানে এবিসি কিন্তু একটা সাইডে সরে আছে, এটা দেখতে কিন্তু প্রফেশনাল বা ভালো লাগতেছে না। তখন আমরা কি করব? এখানে অ্যালাইনমেন্ট গ্রুপে এসে এই টেক্সটগুলোকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে কিন্তু এটা অ্যারেঞ্জ অনেক সুন্দরভাবে হয়ে গেল, ডাটা সর্ট অনেক সুন্দরভাবে হয়ে গেল। তো এখন দেখো আমরা তো প্রথম ক্লাসে দেখলাম যে কিভাবে কপি পেস্ট করতে হয়। এখন কিন্তু আমরা চাচ্ছি এখন যে আমাদের এই ফরম্যাটটা আমরা কপি করব, মানে আমরা এই জিনিসটা কপি করব কিন্তু ফরম্যাটটা কপি হবে না। আমাদের ভেতরে যে কন্টেন্টগুলো আছে, যে অ্যামাউন্টগুলো আছে বা এইগুলোই শুধু কপি হবে। সো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? না, এই যে আমরা যেভাবে সিলেক্ট করে নিতে হয় সিলেক্ট করে নিলাম। প্রথমে আমরা এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা যে প্রথম ক্লাসে শিখছি কন্ট্রোল প্লাস সি, সেভাবে কপি করে নেওয়ার পরে আমরা এই সেলটা সিলেক্ট করে যদি আমরা এই স্পেশাল পেস্ট স্পেশালে আসি, সেক্ষেত্রে দেখো এইখানে ফর্মুলাস, যদি আমরা এর ভিতরে কোনো ফর্মুলা ইউজ করে থাকি তখন যদি আমরা ফর্মুলাস দেই সেক্ষেত্রে শুধু ফর্মুলাটা এখানে পেস্ট হবে। যদি ভ্যালিউজ দিই, এখন যদি আমরা নর্মালি এখন ভ্যালুস দেবো কারণ ভেতরে যে কন্টেন্টগুলো সেগুলোই আমরা কপি করতে চাচ্ছি। হ্যাঁ, যেমন ধরো নিচে কিন্তু দেখো ফরম্যাট, এই ফরম্যাটটা কপি করতে চাচ্ছি না বলেই আমরা শুধু ভ্যালুসটা সিলেক্ট করলাম। যদি আমরা ফরম্যাট সিলেক্ট করতাম তাহলে শুধু ফরম্যাটটা চলে আসতো, ভেতরে কোনো থাকতো না। সো আমরা এই ভ্যালু সিলেক্ট করে যখন ওকে করব, দেখো ভেতরে জাস্ট কন্টেন্টগুলো
কনটেন্টগুলো চলে আসছে, এই তোমার এই ফরম্যাটটা কিন্তু আসেনি। যেমন এইটাকে আমরা মার্জ করছিলাম, মার্জ করা এটা মার্জ চলে গেছে আর কি, এটা মার্জ ক্যান্সেল হয়ে গেছে, ডিসেবল হয়ে গেছে। প্রোডাক্ট এটা সব এটা যেভাবে নর্মাল যেভাবে সেভাবে চলে আসছে। সো এইটাকে আমরা আরোভাবে কাস্টমাইজ করব কীভাবে সেটা দেখার জন্য এটাকে নিয়ে আসলাম এখানে। তো এখন আমরা এই কনটেন্টটাকে আমরা নতুন আর টেবিলের ভেতরে নিয়ে আসবো। তো আমরা কীভাবে আনতে পারি? সো আমরা প্রথমে আবার এটাকে সিলেক্ট করে নিব। তো এবার আমরা কি করব, এখানে যে রেডিমেড যে ফরম্যাটগুলো আছে সেটা ইউজ করব। যেমন ধরো এখানে আমাদের হিউজ পরিমাণ ফরম্যাট দেওয়া আছে, তবে আমরা একটা জিনিস নোট করে রাখবো, কখনোই আমরা এরকম ডার্ক কালারের কিছু দিব না, এটা দেখতে খুবই একটা অন্য মানে খারাপ দেখায় আর কি, এটা ভালো লাগে না। সো আমরা এখন যেহেতু টেবিল ফরম্যাটে যাব, দেখো এখানে কিন্তু আগে থেকেই সব কিছু রেডিমেড করা আছে, তাই না? ধরো আমরা এখানে খুব ডার্ক আছে, এগুলা থাকলে আমাদের এটা দেখতে একটু ভালো লাগবে না। সো আমরা সবসময় চেষ্টা করব যে লাইট কালারটা ইউজ করতে। আমার যেহেতু সবুজ কালারটা পছন্দ, সো সবুজ কালারটা দিলাম। দেওয়ার পরে আমরা যখন ওকে করব, তখন এখানে লেখা আছে যে আমার হেডিং আছে কিনা, যদি হেডিং না থাকে তো ওকে দিব। সো হেডিং চলে আসলো। এখন দেখো এইখানে ক্লিক করার পর যত রকম ফিল্টার্স আমাদের প্রয়োজন, সব ফিল্টার্স প্রতিটা সেলের ভিতরে আমরা এরকম পেয়ে যাব। সো এইটা দেখো, এই ডাটাগুলোকে কিন্তু আমরা বিভিন্নভাবে ফরম্যাট করতে পারি আমাদের পছন্দ অনুযায়ী। ধরো এখন আমাদেরকে এবিসি আমাদের যেহেতু হেডলাইন, সো হেডলাইনটা আমাদের পছন্দ হচ্ছে না, তো আমরা হেডলাইনটা অন্য কিছু একটা দিতে পারি। যে কি দিতে পারি, সেলস রিপোর্ট। এখন আমরা এটাকে যেহেতু হেডলাইন, এটাকে আমরা মার্জ করে নিব। তো মার্জ করলাম। মার্জ করার পরে এটার আমরা একটা কালার চুজ করব। ধরো আমরা এটাকে একটা লাইট গ্রিন কালার দিলাম। সো এখন আমরা চাচ্ছি যে এই লেখাটা এই পুরোটাকে একটা ছকের ভেতরে নিয়ে আসতে বা একটা টেবিলের ভেতরে রাখতে। সো আমরা যেভাবে দেখে আসছি সেভাবেই করব। আমরা এখানে টেবিলে আসবো। আমরা যেভাবে টেবিল চাচ্ছি সেভাবে যদি আমরা একটু আগে আমরা যেহেতু মোর কাস্টমাইজিং দিছিলাম, এই কারণে বারবার এটা চলে আসতেছে। সো আমরা এই সাইডে অ্যারো বাটনে ক্লিক করলে এটা আসবে। তো আমরা এখন অল বর্ডার চাচ্ছি, যে অল বর্ডার দিলাম। তো এখন আমরা ধরো এইটাকে অনেক বড় ছোট করে ফেললাম, বড় করে ফেললাম, হ্যাঁ। এখন দেখো এই সাইডে দেখো, আমি যখন ছোট বড় করতেছি তখন এই যে হাইট অ্যান্ড পিক্সেল দেখা যাচ্ছে। তো এটা নর্মালি আমরা এভাবেও করতে পারি যে আমাদের যতটুকু প্রয়োজন, বা আমরা প্রথম ক্লাসে দেখছিলাম যে এখানে যদি আমরা ডাবল ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের যতটুকু প্রয়োজন এরিয়া, সে ততটুকু এরিয়া নিয়ে নেবে। সো এটাকে এভাবেও করা যায়। যদি আমরা অন্যভাবে করতে চাই, ধরো আমাদের কতটুকু প্রয়োজন সেটা আমরা করে নিতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে আসবো। আসার পরে দেখো এখানে কিন্তু অনেকগুলো ডিফল্ট অবস্থায় আছে। যেমন এই যে ডিফল্ট ওয়াইড, তারপর কেমন কালার দরকার, রিনেম শিটস, এটা সব ডিফল্ট। আমরা চাইলে এখান থেকে আমরা যে কোনোটা নিতে পারি, বা আমরা এখানে এসেও আমাদের মন মতো বা আমাদের ইচ্ছা অনুযায়ী যে আমাদের কোনটা প্রয়োজন, এক একটা কাজের উপর ভিত্তি করতে এক এক রকম আমাদের প্রয়োজন হতেই পারে। সো সেই ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন আমরা সেটা করে নেব। তো এখন দেখো যে আমাদের এই রিপোর্টটা ঠিক তৈরি হয়ে গেছে। আমাদের এটা যদি আমরা সেন্টারে নিয়ে আসি, এটাকে দেখতে এটা শুধু একটা আসলো, কারণ আমরা ওটা সিলেক্ট করিনি। ফুল সিলেক্ট করে যখন আমরা এটা করব, যে প্রতিটা লেটার পুরো মিডিলে অ্যালাইন হয়ে যাবে। তো আজ আমরা দেখলাম বিভিন্ন টার্মস দেখলাম, তার ভেতরে এই যে ডাটা ফরম্যাটিং, আরও বিভিন্ন টার্মস দেখলাম, সেগুলোকে আমরা প্র্যাকটিস করব। আমি আজ যে ফাইলে কাজ করলাম সেই ফাইলটাই আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে ডাউনলোড করে এটাকে প্র্যাকটিস করবা, তাহলেই তুমি ধরো স্কিলটা অনেক ভালো হবে। তো আজ এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে দেখব নাম্বার এবং ডেট ফরম্যাটিং। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম, এটা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জবের ক্ষেত্রে এটা বিভিন্নভাবে ইউজ করা হয়। সো আমরা নেক্সট ক্লাসে দেখব ডাটা ফরম্যাটিং। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।